আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের শিখাবো ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণের সম্পর্কিত বিস্তারিত আলোচনা। তো সবাই দেখতে থাকুন। ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো আজকে আমরা দেখব যে ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণটা কি। দেখো যে এখানে মোট কি বলে বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। এই ক থেকে ম পর্যন্ত যে 25টা আছে এগুলোকে বলা হয় কি বর্গীয় বর্ণ। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় কি বর্গীয় বর্ণ। আচ্ছা, এই ক থেকে ম পর্যন্ত এই বর্ণকে বলা হয় কি বর্গীয় বর্ণ। এই ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় কি বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ মোট কয়টি? বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। বর্গীয় বর্ণ কয়টি? 25টি। এখন এই 25টা বর্ণের মধ্যে আবার দুইটা ভাগ আছে। যে প্রথম অংশকে বলা হচ্ছে অঘোষ ধ্বনি, আর দ্বিতীয় অংশকে বলা হচ্ছে কি ঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কোনটা? যেমন ক, খ। আর এখানে কি ঘোষ ধ্বনির মধ্যে পড়ছে কোনটা? দুইটা পার্ট আছে। যে প্রথম হচ্ছে এই প্রথম অংশটা, এখানে টোটাল তো আমরা 5টা ভাগে ভাগ করছি, যে 1 2 3 4 5। প্রথম যে দুইটা, সেই দুইটা হচ্ছে অঘোষ ধ্বনির মধ্যে, আর শেষের 3টা কি ঘোষ ধ্বনির মধ্যে। এখন এই ঘোষ ধ্বনির আবার দুইটা পার্ট, একটা হচ্ছে অল্প প্রাণ, একটা কি মহাপ্রাণ। আর অঘোষ ধ্বনির মধ্যে হচ্ছে 3টা অংশ, একটা অল্প প্রাণ, একটা মহাপ্রাণ, আর একটা কি নাসিক্য। অল্প প্রাণ মূলত কি উচ্চারণের সময় শ্বাসটা কি জোরে সংযোজিত হয় না। যেমন ক, ক, খ, এইটা উচ্চারণ করতে গেলে শ্বাসটা কি জোরে সংযোজিত হয় না। আর এই মহাপ্রাণ কোনটা? যেটা উচ্চারণের সময় এই নিঃশ্বাসটা কি জোরে সংযোজিত হয়। যেমন খ, ঘ, এগুলো কি উচ্চারণ করতে গেলে নিঃশ্বাসটা জোরে সংযোজিত হয়, সেটাকে বলা হয় কি মহাপ্রাণ। তো অঘোষ ধ্বনি হচ্ছে মোট কয়টা? 10টি। এখানে অঘোষ ধ্বনি কয়টা? 10টি। আর ঘোষ ধ্বনি আছে কয়টা? টোটাল 15টি। এখন অল্প প্রাণ, তাহলে অল্প প্রাণ হচ্ছে এই ক, আবার এই অংশে আছে কোনটা? গ। তাহলে ক, গ, এই চ, জ, এই ট, ড, ত, দ, এই প, ব, এগুলো কি অল্প প্রাণ। আবার মহাপ্রাণ কোনটা? এখানে মহাপ্রাণ, এই মহাপ্রাণ, এগুলি মুখস্থ রাখলে হবে। তারপরে এই উ, ইয়, ন, মূর্ধন্য ন, দন্তন্য ন এবং ম, এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। এগুলোকে বলা হয় কি নাসিক্য বর্ণ। এখন প্রথমে গেল যে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় কি 25টি বর্ণকে বলা হয় কি বর্গীয় বর্ণ। কবর্গীয় যা আছে ক থেকে ও পর্যন্ত, এগুলোকে বলা হয় কি কবর্গীয় বর্ণ। স থেকে ইয়ে পর্যন্ত সবর্গীয়, এটা হচ্ছে টবর্গীয়। ট থেকে ন পর্যন্ত এই সব বর্ণই কি টবর্গীয়। আর ত থেকে দন্তন্য ন পর্যন্ত সবগুলো হচ্ছে কি তবর্গীয়। আর প থেকে ম পর্যন্ত যা আছে সবগুলি কি এটা হচ্ছে পবর্গীয় বর্ণ। এখন এগুলোর একটা নাম আছে। এই যে ক থেকে ও পর্যন্ত এগুলোকে বলা হয় কি কণ্ঠবর্ণ। এগুলোকে কি বলা হয়? কণ্ঠ বর্ণ। এর পরবর্তী অংশ স থেকে ইয়ে পর্যন্ত এদের বলা হয় তালব্য বর্ণ। এদেরকে কি বলা হয়? তালব্য বর্ণ। এবারে যে ট থেকে মূর্ধন্য ন পর্যন্ত এটাকে বলা হয় কি মূর্ধন্য বর্ণ। এটাকে বলা হয় কি মূর্ধন্য বর্ণ বা মূর্ধবর্ণ। এরপরে এই ত থেকে দন্তন্য ন পর্যন্ত যেটা আছে এটা হলো দন্ত বর্ণ। এই ত থেকে দন্তন্য ন পর্যন্ত যা আছে তাদের বলা হয় কি দন্ত বর্ণ। এরপরে প থেকে ম পর্যন্ত এগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ। কারণ কি এগুলি প্রত্যেকটা উচ্চারণ করতে গেলে কি আমাদের এই ঠোঁটের প্রয়োজন আছে। যেমন প, প, ব, ব, ম, প্রত্যেকটা উচ্চারণ করতে গেলে দুই ঠোঁটের কি সংযোগ প্রয়োজন। এগুলোকে বলা হয় কি ওষ্ঠবর্ণ। তাহলে প্রথমে ছিল কি আমাদের যে বর্গীয় বর্ণ কয়টি? 25টি। ক থেকে ম পর্যন্ত এগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। পরবর্তী পাঠে কি লিখছি আমরা? জ, র, ল, ব, এগুলোকে বলা হয় অন্তস্থ বর্ণ। এগুলোকে বলা হয় কি অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ কয়টা? 4টা। এখন এই অন্তস্থ বর্ণের মধ্যে আবার ভাগ আছে। রকে বলা হয় কম্পনজাত বর্ণ। রকে কি বলা হয়? কম্পনজাত বর্ণ। আর লকে বলা হয় কি পার্শ্বিক ব্যঞ্জন। ল কি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি। তাহলে অন্তস্থ বর্ণ কয়টা? 4টা গেল এটা।
আর পরবর্তী হচ্ছে শেষ ধ্বনি কয়টি, যে এই প্রথম এই অংশ থেকে স থেকে হ পর্যন্ত এদেরকে বলা হয় উষ্ম বর্ণ। এদেরকে বলা হয় কি উষ্ম বর্ণ। এই স থেকে হ পর্যন্ত এগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ কয়টি? 4টি। এরপরে যদি উষ্ম ধ্বনি বলে, উষ্ম ধ্বনি 3টি। কারণ কি, এই মূর্ধন্য সটা কি বাদ যাবে, এটা বাদে যেই 3টা থাকে সেগুলোকে বলা হয় উষ্ম ধ্বনি। এবার হচ্ছে এই 3 স, এই 3টা শকে বলা হয় শীষ বর্ণ। এগুলোকে বলা হয় কি শীষ বর্ণ। আর যদি ধ্বনি হিসাব করা হয়, শীষ বর্ণ হচ্ছে 3টা, এই তালব্য স থেকে দন্তন্য স পর্যন্ত। আর শীষ ধ্বনি হচ্ছে 2টা। কোনটা? এই মূর্ধন্য সটা কি বাদ। এই মূর্ধন্য স বাদে বাকি যে 2টা স আছে সেটা কি শীষ ধ্বনি। তাহলে শীষ ধ্বনি কয়টা? 2টা। আর এই ড থেকে ড এবং ঢ, এই দুটাকে বলা হয় কি তারণজাত বর্ণ। এদের বলা হয় কি তারণজাত বর্ণ। এরপরে হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। এই 3টা অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, এগুলোকে বলা হয় কি পরাশ্রয়ী বর্ণ। এরা কি অন্যের উপরে সংযুক্ত হওয়া ছাড়া নিজে কোথাও কোনো কিছু করতে পারে না। এবার 9টি স্বতন্ত্র বর্ণর কোনো উচ্চারণ নেই। 9টা স্বতন্ত্র বর্ণ আছে যাদের কি কোনো উচ্চারণ নেই। এরা কি এককভাবে কোনো উচ্চারণ বা উচ্চারণ করতে পারে না। স্বতন্ত্র বর্ণ কয়টা? 9টা। সেই স্বতন্ত্র বর্ণ কারা কারা একটু দেখি। যে এখান থেকে ইয় মূর্ধন্য ন, এগুলো 2টা। তাহলে ইয় মূর্ধন্য ন, এই 2টা বাদ যাবে ওখান থেকে। আর এইখানে হচ্ছে তাহলে স্বতন্ত্র বর্ণ মোট কয়টা? টোটাল 9টা। এটার কি স্বতন্ত্র বর্ণ হচ্ছে যে এদের এই স্বতন্ত্র বর্ণের কোনো উচ্চারণ মানে একক কোনো উচ্চারণ নাই। যেমন ইয় মূর্ধন্য ন, জ মূর্ধন্য স অন্তস্থ, এই টোটাল 9টি বর্ণকে বলা হয় কি স্বতন্ত্র বর্ণ। হচ্ছে ব্যঞ্জন বর্ণ মোট কয়টি ছিল? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি নাকি? আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ 39টি। আর ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। ব্যঞ্জন ধ্বনি কয়টি? আচ্ছা, একটু আগে আমরা যেগুলি শিখলাম সেইখান থেকে আর একটু লিখে নেন আপনারা। ব্যঞ্জন বর্ণ 39টি আমরা সবাই জানি নাকি? ব্যঞ্জন বর্ণ 39টি। আর ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কয়টা? 30টি। তার পরবর্তী হচ্ছে আপনার বর্গীয় বর্ণ কয়টি ছিল? বর্গীয় বর্ণ 25টি। এখন যদি বলে যে বর্গীয় ধ্বনি কয়টি? বর্গীয় ধ্বনি কয়টি? বর্গীয় ধ্বনি হবে 23টি। বর্গীয় ধ্বনি 23টি। কারণ কি, ওই ইয় আর মূর্ধন্য ন, এই 2টা বাদ। এই 2টা বাদে বাকি যেগুলি থাকে সেটা হচ্ছে কি বর্গীয় ধ্বনি। বর্গীয় বর্ণ গেল, বর্গীয় ধ্বনি গেল। এটা হচ্ছে স্পৃষ্ট বর্ণ বলা হয়। এটাকে কিন্তু স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। স্পৃষ্ট ব্যঞ্জন কয়টি? 25টি। আচ্ছা, ব্যঞ্জন পরে আর একটু আছে, সেটা হলো আচ্ছা, এখানে হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। আমরা স্বাভাবিকভাবেই জানি যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা, কিন্তু নতুন আরেকটা আছে, সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের অপর নাম অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। যদি পরীক্ষায় অপশনে ফলা না থাকে তাহলে দিতে হবে কি অনুবর্ণ। ধন্যবাদ সবাইকে।